One life, one dream, one passion. Traveling. I have come so far because I dare to do what I'm crazy about. So here I am in the search of something new and exciting. Come with me to live the experience of this beautiful country. আবারও আমরা বেরিয়ে পড়েছি নতুন গন্তব্যের উদ্দেশ্যে এবং সেটি হচ্ছে নর্থ বেঙ্গল। আর নর্থ বেঙ্গল মানেই হচ্ছে পাহাড়, আর পাহাড় মানেই একরাশ ভালোবাসা। তাই আর বেশি দেরি না করে শুরু করি আমাদের গল্প। তাড়াতাড়ি করে লোটা কম্বল গুটিয়ে নিয়ে শিয়ালদা থেকে রাত 11:20 পদাতিক এক্সপ্রেস ধরে আমরা রওনা দিলাম এনজিপির উদ্দেশ্যে। রাতে ভালো মন্দ ডিনার সাটিয়ে কুম্ভকর্ণের মতন ঘুম দিয়ে যখন ট্রেনের ঝাঁকুনিতে বুঝতে পারি যে সকাল হয়ে গেছে, এবার উঠে পড়তে হবে, গন্তব্য আমাদের কাছাকাছি চলে এসেছে। এবং এর মধ্যে লক্ষ্য করলাম ট্রেনের ড্রাইভারটি খুবই ভালো, 30 মিনিট আগে চলে এসছে পরীক্ষা কেন্দ্রে, না সরি মানে স্টেশনে চলে এসছে। আমাদেরই সুবিধা হলো, ভালোই হলো। তো এবার আমরা ট্রেন থেকে বেরিয়ে সোজা টোটো ধরবো। হ্যাঁ ঠিকই শুনেছেন, টোটোই ধরবো, কারণ আমরা 4 চাকায় এবার ট্রাভেল করছি না, সোজা 2 চাকায় ট্রাভেল করব নিজের মতন। এই আমরা চলে এসেছি রয়্যালস রাইডার্স। এখান থেকে আপনারা নিজের পছন্দ মতন বাইক পেয়ে যাবেন, বিভিন্ন বাইকের বিভিন্ন রকম রেন্ট। সবচেয়ে কম দামের রেন্টে আমরা নিয়েছিলাম এনটক স্কুটি। এই যে লাইন দিয়ে দাঁড় করানো আছে, এইগুলো আমাদের জন্য অলরেডি বুকড। আমরা বুক করে নিয়েছি প্রায় 7খানা গাড়ি। আপনি চাইলে যে কোনো স্কুটি বা বাইক বুক করতে পারেন, সেক্ষেত্রে আপনার ড্রাইভিং লাইসেন্স থাকা খুবই জরুরি এবং ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি রেন্ট পসিবল নয়। যারা গাড়ি রেন্ট নিতে চায় তাদের জন্য কিছু বিস্তারিত তথ্য আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, চাইলে আপনারা একটু দেখে নিতে পারেন। তো আমরা এবার বেরিয়ে পড়েছি 14 জনের টিম নিয়ে পাহাড়ের উদ্দেশ্যে। সেই লেভেলের অভিজ্ঞতা, এই প্রথমবারের জন্য স্কুটি নিয়ে অভিজ্ঞতা। এই স্কুটি নিয়ে পাহাড় ভ্রমণের পুরো পরিকল্পনার কৃতিত্ব হচ্ছে আমাদের টিম ম্যানেজারের। তিনি ছিলেন বলে আমরা এত সুন্দর ভ্রমণ করতে পেরেছি, তাকে জানাই অশেষ ধন্যবাদ। প্রত্যেক বছর যেন এইরকম একটা করে ট্রিপ আমরা করতে পারি। এবারের গন্তব্য ছিল আমাদের উপরে, না মানে বলতে চাইছিলাম পাহাড়ের উপরে একটা হোমস্টেতে, যার নাম হচ্ছে গ্রিন ভিউ হোমস্টে। যদিও এখনও পৌঁছায়নি, অনেকটা পথ যেতে হবে, সেই উপরে উঠতে হবে। এখন কতটা যেতে যে সময় লাগবে আমার আইডিয়া নেই, কারণ এটা আমরা নিজেদের মতন স্কুটি নিয়ে বেরিয়েছি। তাই আনুমানিক একটা সময় হচ্ছে ধরুন 4-5 ঘন্টা তো লাগতেই পারে, যদি না রাস্তায় জ্যাম থাকে আর ততক্ষণ চালানোর শক্তি যদি থাকে। তো এখন আমরা চলে এসেছি রোহিণী টোল প্লাজায়। এখানে সামান্য কিছু টোল ট্যাক্স, ওই ধরুন 10-20 টাকাই নেবে, এর বেশি নেবে না। টোল ট্যাক্স দিয়ে আপনারা অবশ্যই রসিদ সংগ্রহ করে নেবেন। তো এইবার আমাদের যাত্রাপথের পথ আরও একটু মসৃণ হয়েছে, দুধারে পাহাড় দেখা যাচ্ছে, গাছপালা প্রচুর, মানে একটা অসাধারণ অভিজ্ঞতা। মানে এটা যারা গেছে বা বাইক রাইড করে তারা ভালো বলতে পারবেন। এবং আর একটা পয়েন্ট লক্ষ্য করলাম, এই যে টার্নিংটা নিচ্ছে, এই টার্নিংগুলো খুবই মারাত্মক লেভেলের। ঠিকঠাক গাড়ি না চালাতে জানলে ওই টার্নিংয়েই শুয়ে পড়তে হবে, এই রকম অভিজ্ঞতা। যাই হোক, এটা আমাদের প্রথমবারের জন্য জার্নি, তো একটু অসুবিধা হবে, তারপর ঠিকঠাক হয়ে যাবে, ওতে কোনো অসুবিধা নেই। এটা সবার পক্ষেই প্রথম দিকে খুবই অসুবিধা হবে। আর যারা বাইক চালিয়ে অভ্যেস, মানে যাদের নিজেদের বাইক আছে, তারা যদি এই প্রথম স্কুটি চালায় পাহাড়ে এসে, তাদের তো অনেকটাই অসুবিধা হবে, যেমন আমার ক্ষেত্রে হয়েছে। তো আস্তে আস্তে আপনি চালিয়ে নিতে পারবেন পাহাড়ে, কোনো অসুবিধা হবে না। শুধু একটু টার্নিংগুলোতে আপনি একটু খেয়াল রাখবেন, সজাগ থাকবেন, তাহলেই হবে। আশা করি আর কোনো অসুবিধা হবে না। প্রায় মোটামুটি 1-1.5 ঘন্টা গাড়ি চালানোর পর ননস্টপ আমরা কার্শিয়াং অঞ্চলের মধ্যে ঢুকে পড়েছি। তো এখন খুব একটা বেশি ঠান্ডা নেই, পরেও নি, যদিও রোদ আছে। তো মানে মোটামুটি ঠান্ডা একটু অনুভব হচ্ছে, কারণ যত উপরে উঠছি ঠান্ডা তো একটু লাগবেই, মানে পুরোপুরিভাবে না লাগলে অল্প একটু তো লাগছেই। তো
মানে শীতকাল শীতকাল ভাব চলে এসছে একেবারে। যাই হোক, এখানে আমরা একটু ননস্টপ গাড়ি চালানোর পর একটু ব্রেক নেব, এইখানটা একটু রেস্ট নিয়ে, মানে যা হয় আর কি, একটু রেস্ট না নিলে এতটা পথ যেতে হবে, সময় তো লাগবেই অনেকটা। তো আপনাদের কিছুটা ভিউ দেখাচ্ছি, জানি না আমি কতটা কভার করতে পেরেছি। যদি আপনারা একটু ভালো করে মেঘটা ফলো করেন বুঝতে পারবেন। আর ওই মেঘের আড়াল থেকে যে সূর্যের আলোগুলো পড়ছে খুবই সুন্দর লাগছিল। আর এই সুন্দর দৃশ্য নিজের চোখে দেখার জন্য আপনাকে একবার পাহাড়ে আসতেই হবে। এই ক্যামেরায় যতটা ভিউ দেখানোর যায় আমি দেখানোর চেষ্টা করছি, বাকিটা আপনারা পাহাড় এসে ঘুরে যেতে পারেন। তো এই কার্শিয়াং আমরা প্রবেশ অলরেডি করেছি। এইটা হচ্ছে কার্শিয়াংয়ের রেল স্টেশন। আমাদের যে টয় ট্রেন আছে, এই টয় ট্রেনের রেল স্টেশন। যদি এখন কোনো ট্রেন নেই, পুলিশও দাঁড়াতে দেবে না, সুতরাং আমাদের দাঁড়ানোর কোনো উপায়ও নেই। তাই আমাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে এগিয়ে যেতে হবে। ও হ্যাঁ, নির্দিষ্ট গন্তব্যের কথায় মনে পড়লো, আপনাদের তো নামটাই বলা হয়নি। সেই গন্তব্য হচ্ছে লামাহাটা। সেখানে আমরা যাব। এতটা পথ যেতে গিয়ে খুব খিদে পেয়ে গেছিলো। এবার পেটে কিছু না পড়লেই নয়, কিছু তো খেতেই হবে। তাই আমরা দাঁড়িয়ে পড়লাম একটা ক্যাফেতে। এই ক্যাফ থেকে এই সুন্দর পাহাড়ের দৃশ্য, ঝলমলে রোদ আর পাহাড়, ও মন জুড়িয়ে যায়। সাথে এই গরম গরম মোমো। এটা যদি আপনি না খান তাহলে আপনার পাহাড়ে আসাই বৃথা। সুতরাং আপনি যখন পাহাড়ে আসবেন একবার মোমো অবশ্যই ট্রাই করবেন, আশা করি আপনার খুবই ভালো লাগবে। তো আমরা খেয়ে দিয়ে এবার বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ওই যে উপরে মেঘ দেখা যাচ্ছে, মেঘে ঢেকে গেছে, এখনও পুরোটা যেতে পারিনি, তাই দেখতে অসাধারণ লাগছে। এবার দেখুন, মোটামুটি আমার ক্যামেরায় যতটুকু দেখা যাচ্ছে আমি ততটুকুই আপনাদের কভার করে দেখাচ্ছি, যদি কিছুটা বুঝতে পারেন। এই যে সাদা ধোঁয়া না, এগুলো আপনারা ধোঁয়া ভেবে ভুল করবেন না। অলরেডি আমরা মেঘের রাজ্যে ঢুকে পড়েছি। চারিদিকে মেঘাচ্ছন্ন, কিছুই দেখা যাচ্ছে না, কুয়াশার মতন মেঘ চারিদিকে আমাদের জড়িয়ে রয়েছে। বাদিকে পাহাড়, খাদ সব, আর ডান দিকে টয় ট্রেনের লাইন ধরে আমরা সোজা এগিয়ে যাচ্ছি লামাহাটার দিকে। অনেকটা পথ যেতে যেতে আমার কিছু কথা হঠাৎ মনে পড়ে গেল, আমি সেটা শেয়ার করছি। তো কথাটি হচ্ছে, বেশ কিছু স্বপ্ন আছে জীবনে, শেষ বয়স অবধি যেন পাহাড়ে যেতে পারি। নর্থ বেঙ্গলের প্রতিটা পাহাড়ের প্রতিটা ছোট ছোট গ্রামগুলোতে যেন অন্তত একবার করে যেতে পারি, এবং সেই গ্রামের রাস্তাগুলোয় যেন নিজের পায়ে হেঁটে ঘুরে বেড়াতে পারি। অবশ্য ততদিন যদি আমার হাঁটুর জোর থাকে তবে। ওদের লোকাল ভাষায় ওদের সাথে যেন কথা বলতে পারি। বন্ধুদের সাথে বনফায়ারের সামনে বসে যেন নস্টালজিক হয়ে যেতে পারি। আর যেন প্রতি বছর এতবার পাহাড়ে যেতে পারি যে লোকে ফোন করে জিজ্ঞেস করবে, ভাই কলকাতা আছিস নাকি পাহাড়ে। ব্যাস এইটুকুই কথা, আর বেশি কিছু মনে পড়ছে না। তো মনে পড়লে অবশ্যই বলবো। আপাতত আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যেতে যেতে পুরো মেঘে অলরেডি ঢাকা পড়ে গেছে। সামনের কি আছে এটা বোঝা যায় না অনেক সময়, কেন রাস্তায় প্রচুর টার্নিং, তো মানে খুব সাবধানে গাড়ি চালাতে হবে। যারা অবশ্যই গাড়ি চালিয়ে আসবেন তারা একটু সাবধানে আসবেন, কারণ সেফটি অলওয়েজ ফার্স্ট। এখন আমরা সোনাদা স্টেশন ক্রস করছি। এটা দেখে আমার রজতাভ দত্তের সেই সিনেমার কথা মনে পড়ে গেল। সোনাদা এমএলএ, মানুষের সব সময় পাশে আছে। অবশ্য এটা সেই সোনাদা নয়, এটা অন্য স্টেশন সোনাদা। যাই হোক, ট্রেন আমরা দেখতে পেলাম না, জানি না ভাগ্যে আছে কি না। আপাতত নিজের গন্তব্যের দিকে এগিয়ে যাই। রাস্তা তো মনে হচ্ছে শেষ হচ্ছে না, তবুও ড্রাইভিং করতে খুবই ভালো লাগছে। মানে এত সুন্দর ওয়েদার, পাহাড়ি সাথে মেঘ, ওহ সে অসাধারণ। মানে যারা ড্রাইভ করবেন তারা এটা ফিল করতে পারবেন, এটা ভাষায় প্রকাশ করা যায় না অত সহজে। সুতরাং এসে বুঝতে হবে, আর আশা করি আপনার সেটা খুবই ভালো লাগবে। তো আমরা এবার প্রায় কাছাকাছি চলে এসেছি। এতটা রাস্তা আমি অনেক ভিডিও কাট করে দিয়েছি, পুরো ভিডিও দেখতে গেলে বোরিং লাগবে আর কি। যাই হোক, তো অনেকটা রাস্তা কেটে কুটে দিয়েছি, যতটা দেওয়া যায় আর কি, যতটা আমি কভার করতে পারি। এবার একটু এখানে ব্রেক নেওয়ার জন্য দরকার, কিন্তু সামনের ভিউটা দেখুন একবার, মানে এত সুন্দর লাগবে। তবুও আমার ক্যামেরায় যতটুকু দেখানো যায় আমি আপনাদের ততটুকুই দেখানোর চেষ্টা করব। তবে আপনারা একটু দেখুন, এটা
হচ্ছে ফাস্ট ফরওয়ার্ড করা। মেঘটাকে দেখুন একটু কি সুন্দর লাগছে, মানে এগুলো সব ফাস্ট ফরওয়ার্ড করা আর কি। তো একটুখানি বিরতি নিয়ে আবার বেরিয়ে পড়া। ধরুন এনজিপি থেকে তখন তো বেরোলাম আপনার গাড়ি নিয়ে 11টা তো হবেই, এখন বাজতে যায় বিকেল 5টা। মানে এতক্ষণ গাড়ি ড্রাইভ করে পাহাড়ের উপরে উঠছি, মানে আশেপাশের দৃশ্য দেখে সেই কষ্টটা কিছুটা হলেও কমছে। মানে এত সুন্দর রাস্তা, আর এই সবাই গ্রুপে যাচ্ছি স্কুটি নিয়ে, দেখেও খুব ভালো লাগছে। মানে এইটা স্মৃতিতে যতদিন বাঁচবো স্মৃতিতে ততদিন থাকবে, এই একটা অভিজ্ঞতা অসাধারণ অসাধারণ। তো আমরা এই কুয়াশা ভেদ করে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। রাস্তার প্রচুর টার্নিং আছে, আপনারা যখন আসবেন এই রাস্তায় কেন, যে কোনো পাহাড়ি রাস্তায় অনেক টার্নিং, সাবধানে একটু গাড়ি চালাবেন তাহলেই হবে, কারণ খাদ প্রচুর। আমি এখানে এসে যখন প্রথম স্কুটিতে হাত দিই আমি নিজেই টার্নিংয়ে পড়ে যাচ্ছিলাম, মানে হাত সেটিং না থাকলে যা হয়। তবে আস্তে আস্তে এতটা ড্রাইভ করার ফলে হাত মোটামুটি সেট হয়ে গেছে, অসুবিধা হবে না। তো যারা নতুন ড্রাইভ করবেন তারা একটু কেয়ারফুলি চালাবেন তাহলেই হবে। আর আমাদের গ্রুপে যে কটা যাচ্ছে বা সে আর বলতে, মানে প্লেন চালাতে বললে প্লেনও চালিয়ে দেবে, কোনো অসুবিধা নেই, সব কিছুতে এক্সপিরিয়েন্স নিয়ে নেবে। তো পাহাড়েরই আশেপাশে সুন্দর কুয়াশা ভরা দৃশ্য দেখতে দেখতে আমরা মনে হচ্ছে, আমার তো নিজের মনে হচ্ছে অ্যামাজন জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছি। গন্তব্য আর শেষ হয় না, মানে এতটাই দূর হয়ে গেছে। যাই হোক, তবুও এগিয়ে তো যেতে হবে। মানে আমরা ওই স্পট থেকে স্টে করে বিভিন্ন জায়গায় ঘুরবো আর কি। আপাতত আমরা এখন এসে গেছি, এই হচ্ছে আমাদের গ্রিন ভিউ রিসর্ট, নাই সরি রিসর্ট কেন বলছি, হোমস্টে। তাই আপনাদের একটু হোমস্টেটা একটু কভার করে দেখিয়ে দিই যতটা দেখানো যায়। অলরেডি গাড়ি পার্ক হয়ে আছে, মানে তখন সবে সকালবেলা, এটা পরের দিন সকালবেলার দৃশ্য, কারণ সেই দিন এতটা জার্নি করে আর শরীর দিচ্ছে না, তাই সেই দিন আর ভিডিও করা হয়নি, এটা পরের দিন সকালের ভিডিও। তো এই যে গ্রিন ভিউ আপনার হোমস্টে, খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, আপনাদের যতটা আমি দেখাতে পারবো আপনারা দেখে নিন। মানে বিভিন্ন এখানে লাইন দিয়ে যে কটা হোমস্টে আছে মোটামুটি আমরা একটা দুটো দেখলাম, আমাদের এইটাই পছন্দ হয়েছে। যাই হোক, আপনারাও দেখে নিতে পারেন। তো আমাদের এখানের এক একজনের এক এক দিনের খাওয়া দাওয়া মিলিয়ে ধরুন পার ডে 1100 টাকা পার হেড। আমরা টোটাল 5 দিন ছিলাম। আমাদের এভরি কস্ট, আপনার ট্রেন ভাড়া শুরু করতে থেকে গাড়ি, পেট্রোল, এভরিথিং মোটামুটি আমাদের বাজেট ছিল 7,000-এর মতো, এবং সেটা 7,000-এর মধ্যেই কমপ্লিট হয়ে গেছে, কারণ গ্রুপ যত বেশি হবে খরচা তো ততই কম। যাই হোক, তো আপনারা গ্রুপ করে এলে আপনাদেরও নিশ্চয়ই খরচা কম পড়বে, এটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। আপনারাও সেইভাবে প্ল্যান করবেন, তাহলে ব্যাপারটা বেশ পুষিয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ঘরের দৃশ্য, 4খানা রুম নিয়েছি, এটা তার মধ্যে 1খানা। তো রুমের গেট আপ তো আপনারা দেখতেই পাচ্ছেন, ভেতরের রুম এটা। তো 1খানা অ্যাটাচ বাথরুম, ডবল বেড। তো একই ভাড়া, আপনাদের যেরকম বললাম, যে যেরকমভাবে গ্রুপে তো আমাদের, তাই খরচা। ওই যে সোজা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে সকালবেলা, ঘুম থেকে উঠে গরম 1 কাপ হাতে চা নিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখার সে অপূর্ব অনুভূতি, এটা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। যারা সচক্ষে দেখেছেন তারা এটা খুব ভালো ফিল করতে পারবেন। সকাল সকাল আমরা পাহাড়ের রাস্তায় এই দুই সঙ্গীকে নিয়ে বেরিয়েছি। কেমন লাগছে পাহাড়? কোথায় পাহাড়, কোথায় ভিউ, তা দেখানো যাক। ওয়াও, আমি জীবনে সব তো নরকে চলে যাবে রে ভাই কি বলছো, বলো বলো ভাই, বলো কি বলতে। আসো ভাই, পাহাড়ে আসো, পাহাড় এসে দেখো প্রকৃতির সৌন্দর্য, তবেই বুঝবে তুমি তোমার জীবনের মানে। টাকা গোছাবে, সেভিংস করবে, LIC করবে, ঠিক আছে, মেয়েদের পেছনে ওড়াবে, অবশ্য আমি ওড়াই, অবশ্য নিজের পেছনে ওড়াই, ঠিক আছে, নিজেও আসো, ঘুরে দেখো, সকালবেলা হেঁটে দেখো পৃথিবী কত সুন্দর নাকি, পৃথিবী কত সুন্দর নাকি। অনেকে যারা পুজোর আগে এসে ভুঁড়িটা কমাচ্ছে, যারা বলছে জীবনে কিছু নেই, জীবনে আর কিছু নেই, রাখবো না, তারা একবার ঘুরে যাও পাহাড় নাকি। সকালবেলায় ভোরবেলায় এরম একটা সিনারি দেখলে না জীবনে লেভেল, গুরু লেভেল।
কেটুটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, মানে মেঘে ঢাকা পড়ে যাচ্ছে। ওয়াও ভাই লোক, ফুলগুলো দেখো সেখানে। এই হচ্ছে আমাদের সকালবেলার কাঞ্চনজঙ্ঘা দেখার অপরূপ সৌন্দর্য, যেটার জন্য সকাল 6টায় উঠতেই হবে, না হলে তুমি দেখতে পাবে না। এবার আমি নিজেই ড্রাইভ করে একটু বেরিয়েছি, কারণ বাকি সঙ্গরা সব ঘুমোচ্ছে সকালবেলা। তো আমি নিজেই ড্রাইভ করে সাইট সিনে যতটা দেখা যায়, যদিও সাইট সিন বলতে একটাই জায়গা আমি যেতে পেরেছি, যেটা আমাদের হোমস্টে থেকে কাছাকাছি ছিল, সেটা হচ্ছে লামহাটা গার্ডেন। এই গার্ডেনটি আমাদের হোমস্টে থেকে খুব বেশি একটা দূরে নেই, খুবই কাছাকাছি, তাই হেঁটেও যাওয়া যায়, স্কুটি নিয়েও যাওয়া যায়। আমি স্কুটি নিয়েই বেরিয়ে পড়েছি। তাও একবার যাওয়ার পথে মনে হলো বন্ধুদের ডাকি, তারাও যদি যায়। অবশ্যই একা কি আর ভালো লাগে, তাই বন্ধুদের একটু ডেকে নেওয়া যায় ভালো। তা তাদের এখন ডাকতে যাচ্ছি। আপাতত এখন আমি নিজের মতন করে এগিয়ে যাচ্ছি। তো যদিও আমি যে ভিডিওটা এইভাবে করেছি, এটা আপনাদের আশেপাশের দৃশ্য দেখানোর জন্য করেছি। এইটা আপনারা কেউ ট্রাই করবেন না, কারণ পাহাড়ি খাতগুলো খুবই ডেঞ্জারাস। সেই জন্যই বললাম আপনারা একটু সাবধানে ড্রাইভ করবেন। আচ্ছা, এইবার আমি বন্ধুদের নিয়ে আস্তে আস্তে গার্ডেনের দিকে এগিয়ে যাচ্ছি। খুব সম্ভবত একদম ভোরবেলায় কিছুটা বৃষ্টি হয়েছে এখানে, রাস্তাঘাটের অবস্থা দেখে তাই বুঝতে পারছি। তো তখন বেলা হয়ে গেছে, অলরেডি 9টা বাজে, কিন্তু গার্ডেন খোলে ওই আপনার 9টা থেকে। আগে গেলে কিছুই দেখতে পাবেন না। যেহেতু আমাদের হোমস্টে থেকে গার্ডেনটি কাছে ছিল, তাই অত চাপ নিলাম না, সময়ও বেশি লাগলো না, খুব বড় জলে 5 মিনিট। এই হচ্ছে গার্ডেন। ও হ্যাঁ, আপনাদের একটা কথা বলে রাখি, এটার রাস্তার সাইডে কিন্তু আমাদের কলকাতার মতন পার্কিং নেই। পুলিশ ওখানে সবসময় ঘোরাফেরা করছে, কেস আপনাকে দিতে বাধ্য, তাই গাড়ি পার্কিংয়ে রাখবেন দয়া করে। যাই হোক, তো আমরা 30 টাকার টিকিট কেটে আমরা 5 জন মিলে ঢুকে পড়েছি এর মধ্যে, কারণ বাকি যারা ছিল তারা এখনও ঘুম থেকে উঠতে পারেনি। যাই হোক, এনজয় করতে এসছে, তাদের ব্যাপার, তারাও আসবে হয়তো পরে। আমরাই তাই আগে 5 জন ঘুরে নিলাম, যে 5 জন আগে উঠতে পেরেছি আর কি। আচ্ছা, এখানে আমি গিয়ে জানলাম উপরে একটা ছোট্ট লেক মতো আছে, যেটা সবাই যায় কি যেতে পারে না আমি জানি না, তবে আপনারা চাইলে অবশ্যই ঘুরে আসতে পারেন যদি হাঁটুর দম থাকে তো। কারণ আমার নিজেরই উঠতে গিয়ে দম বেরিয়ে গেছে। এই আমরা ওঠা শুরু করেছি সকালবেলা, তো অলরেডি গরম লাগছে, ঠান্ডার মধ্যেই গরম লাগছে। বেশি ঠান্ডা ছিল না, খুব বেশি, তবু আমি দেখাচ্ছি। এই আস্তে আস্তে উপরের দিকে উঠছি, চারপাশের পাখির আওয়াজ এবং মানে নিস্তব্ধতা আপনাকে মুগ্ধ করতে বাধ্য, মানে খুবই সুন্দর লাগবে। আর যদি আপনি আরও উপরে উঠতে পারেন তাহলে আপনি ভাষা হারিয়ে ফেলেন, খুবই সুন্দর। আমার উঠতে অনেকটাই সময় লেগেছিল, তো উঠতে গিয়ে আমার হাঁটু তো খুলে গেছেই। এই দেখুন, একদম উপরে টপ ফ্লোর বলতে পারেন, আমাদের যেমন ফ্ল্যাটের টপ ফ্লোর আছে। ও এখনও উঠিনি, এখনও বাকি আছে। ওই ভাই উঠে পড়েছে অলরেডি, মানে একটু বিশ্রাম না নিলে হাঁটু সত্যিই খুলে যাবে। মানে উপরে উঠে যা দেখতে পেলাম, মানে খুবই সুন্দর, এক কথা মানে ভাষা হারিয়ে ফেলেছি, এত সুন্দর কুয়াশা। এটা এই যে জলের এই পরিস্থিতিটা দেখছেন, এটা গাছ ভেঙে পড়েছে বলে, না হলে এমনি সময় খুবই পরিষ্কার থাকে। ও হ্যাঁ, আর একটা জিনিস, ওই জলে কিন্তু অনেক মাছ আছে, জানি না, আপনারা যদি যান অবশ্যই সেটা ভালো করে ফলো করবেন, দেখতে পাবেন অত উপরে মাছ থাকবে, এটা আমি কখনো ধারণা করিনি। দেখেও খুব ভালো লাগলো। যাই হোক, এটা দেখে সকাল 9টার দিকে সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। তো পরবর্তী গন্তব্য দার্জিলিংয়ের কিছু সাইট সিন বা যা কিছু দেখা যায় আর কি, কিন্তু সেটা যেতে গেলে সেখানেও সময় লাগবে। কারণ পাহাড়ে একটা জিনিস আমি ফলো করলাম, এটা সবাই গেলেই বুঝতে পারবেন, পাহাড়ে গাড়ি চালানো যতটা মজাদার, যতটা ভালো লাগে, তো তার চেয়ে মানে ধরুন আপনি পাহাড়ের উপরে উঠছেন, উঠতে আপনার খুবই ভালো লাগবে, কিন্তু নামার সময় যে কি কষ্ট আপনাদের বলে বোঝাতে পারবো না। বিশেষ করে এটা স্কুটিতে কষ্টটা বেশি হয়, স্কুটিতে ব্রেক ধরে ধরে নিচে নামতে হয়। এবং আমাদের টিম থেকে বলাই আছে যে গাড়ি যখন আপনারা নিচে নামাবেন, বা আপনাদেরও আমি
শেয়ার করলাম, তখন দয়া করে গাড়ির ইঞ্জিন বন্ধ করবেন না। গাড়ির ইঞ্জিন যেন চালু থাকে, সে বাইক হোক অথবা স্কুটি, কারণ ওতে যদি বন্ধ থাকে আপনি যদি মনে করেন গাড়ির তেল বাঁচাবেন, সেটা খুব বড় ভুল, কারণ ওতে আপনার ডিসব্যালেন্স হয়ে যাওয়ার খুব চান্স, অনেকটাই চান্স। তো আপনারা গাড়ি স্টার্ট দিয়েই নিচে নামবেন, এবং সত্যি অর্থে স্কুটি চালানো নিচে নামিয়ে খুবই কষ্টকর, মানে ব্রেক ধরে দু হাতে, মানে সে যে কী অভিজ্ঞতা আছে আমি একমাত্র জানি, আমার হাতের আঙুল খুলে যাচ্ছে এরকম, মানে আপনার নামতে এতটাই অসুবিধা হবে, যারা ড্রাইভ করে তারাই ভালো ফিল করতে পারবে, কিন্তু উঠতে আপনার মজা লাগবে, খুবই সুন্দর উঠতে, পাহাড়ের উপরে উঠতে খুবই সুন্দর লাগবে, তখন কোনো কষ্ট নেই, যত কষ্ট নামতে। এটা আমি গিয়ে বুঝলাম আর কি, আপনারাও যদি চালান আপনারাও বুঝতে পারবেন। তো দুটোতেই সমান কষ্ট, বাইক এবং স্কুটি দুটোতেই। তো ওই আবার মনে করিয়ে দিলাম, আপনারা গাড়ি বন্ধ করে নিচে নামবেন না, তাহলে দুর্ঘটনার চান্স খুবই বেশি। তো এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি তিস্তা নদী দেখার উদ্দেশ্যে। মানে এই ভিউটা শুধু আপনারা দেখুন, রোদ্দুর পড়ছে, দুপাশের ছাওয়া, বড় বড় গাছ, মানে খুবই সুন্দর লাগে। এই দুপাশের দৃশ্য দেখতে দেখতে আমরা আমাদের প্রথম গন্তব্যের দিকে পৌঁছে গেছি। গন্তব্যের নামটা খুব অদ্ভুত লাগলো, তো আপনারা নিজের চোখেই দেখে নিন কি লেখা আছে, লাভার্স মিট পয়েন্ট। আমি তো ভাবলাম হয়তো কাপেলসদের জন্য, তারপর দেখলাম না, কাপেলসদের জন্য না, এটা ওরাই নাম দিয়েছে। তো ভিউটা একবার দেখুন সকালবেলা। ডান দিকের যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন ওই সাইডটা সিকিম সাইড, গ্যাংটক সাইড যাওয়া যায়, আর আমি যে সাইডটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে দার্জিলিং সাইড। আর বাদিকের সাইডটা ভুলে গেছি, অত কি মনে রাখা সম্ভব? দেখুন নদীর জলটা একবার দেখুন কি সুন্দর লাগছে, মানে এক সাইড ঘোলাটে এক সাইড পরিষ্কার, তিস্তা নদী নিজের মতন করে বয়ে যাচ্ছে, দেখেও খুব ভালো লাগলো। ঠিক এই একই রকম দৃশ্য নদীর আপনারা মায়াপুরেও দেখতে পাবেন, খুব সুন্দর লাগবে, যারা গেছেন তারাও জানবেন যে মায়াপুরে এই রকমই দৃশ্য দেখা যায়। দুটো নদীর জল মেলে না, ঠিক ভাগ হয়ে নিজের মতন একসাথে বয়ে যাচ্ছে। যাই হোক, যখন আপনারা মায়াপুর যাবেন দেখতে পারবেন। এবার আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আপাতত এখন পৌঁছে গেছি আমরা বাতাসিয়া লুপ, যেটা বাতাসিয়া গার্ডেন নামেও আপনারা বলতে পারেন। এই টয় ট্রেন যদিও চড়তে পারিনি, সৌভাগ্য হয়নি, কারণ গাড়ি রেখে টয় ট্রেন যদি চড়ি তাহলে গাড়ি আর খুঁজে পাবো না, গাড়ি আর কোথায়। তো আপনারাও এসে এখানে ট্রাই করতে পারেন টয় ট্রেন, ওপরে টিকিট কেটে আপনারা এই সামান্য বাতাসিয়া লুপের এই ট্রেন উপরে উঠবে, এই ট্রেনটা আপনারা ট্রাই করতে পারেন, টয় ট্রেনের স্বাদ উপভোগ করতে পারেন। তো আমরা এবার উপরে উঠবো, উপরে উঠে দেখব কি কি আছে। আপাতত তো ফার্স্ট টাইম যাওয়া, কখনো যায়নি। এটা গার্ডেনের মধ্যেই পড়ছে, এই যে লাইনটা দেখছেন এই গার্ডেনের মধ্যে দিয়েই ট্রেনটা যাবে, বেশি ঘুরবে না, খুব কমই ঘুরবে। যদি আপনারা চান টিকিট কেটে ট্রেনে উঠতে পারেন। এখানে দূরবীনেরও ব্যবস্থা আছে, শহরগুলো দেখা যাবে ভালোভাবে, এটাও আপনারা 10 টাকার টিকিট কেটে দেখতে পারেন, 10 কি 20 টাকা এইরকম কিছু একটা হবে, এর বেশি আপনার কাছ থেকে নেবে না। তো ওই গার্ডেনের মধ্যেও আপনারা মার্কেটিং করে নিতে পারেন, ছোট ছোট মার্কেটে আছে এখানে। আচ্ছা, তো আমরা ওখান থেকে নেমে কিছুক্ষণ সময় কাটিয়ে এই টয় ট্রেনের ইঞ্জিনগুলো দেখুন। এটা দার্জিলিং স্টেশন, আমি দেখাচ্ছি, দাঁড়ান, এই পারে স্টেশন, এই হচ্ছে আমাদের বিখ্যাত দার্জিলিং স্টেশন। এখানেও দাঁড়াতে পারিনি, কারণ দাঁড়ালেই পুলিশ কেস দেবে, এখানে যেখানে সেখানে পার্কিং নেই, এই একটা সমস্যা। যাই হোক, যতটুকু আমি কভার করতে পেরেছি, আপনারাও এইটা ঘুরে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। তারপর আমরা খোঁজ পাই পাহাড়ের উপরে একটা শিব মন্দির আছে, অবশ্যই দেখতে যেতে হবে, না দেখলে হবে। এটাও অনেকটাই উপরে, সুতরাং একটু হাঁটুর জোর সঞ্চয় করে রাখবেন। তো হাঁটুর জোর সঞ্চয় করে রাখলে আপনি একটু এটা ভালোভাবে ঘুরে দেখতে পারবেন। তো আমরা এবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি, পুজো টুজোও দেবো, জানি না আদৌ মন্দির খোলা আছে কিনা, উপরে উঠে দেখতে হবে। ও হ্যাঁ, আর মন্দির দর্শনের টাইম আপনার সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি, এর মধ্যেই আপনারা মন্দির দর্শন করতে পারবেন, এবং পুজোর ব্যবস্থাও আছে, সেটা আপনারা নিজেদের মতন করে দিতে পারবেন। তো পুজোর ব্যবস্থা কীরকম কী সময় আছে সেটা আমরা খোঁজ নিইনি, আমরা যখন পৌঁছেছি তখন দেখলাম পুজোর বেশ ব্যবস্থাই আছে। তো আমরা নিজেদের মতন করে নিজেরা পুজো দিয়ে নিলাম। শুধু মন্দিরে ওঠার জন্য এই দুপাশের এই শুধু সিনগুলো দেখুন, এই পাহাড়ের কোলে দেখেছি, মন্দিরে যেতে গেলেও এই সুন্দর সুন্দর পতাকাগুলো যে রয়েছে দেখেও খুব ভালো লাগবে।
এইগুলো দেখে মনে পড়লো একটা বাড়ির জন্য নিয়ে যেতে হবে, বাইকের মধ্যে লাগাতে হবে, না হলে পরে আবার ভুলে যাব। যাই হোক, আমরা মন্দির দর্শন তো করলাম, পুজোও দিলাম। মন্দিরটি প্রধানত শিব ঠাকুরের মন্দির, এবং শিব ঠাকুরের মন্দির ছাড়া আরও অনেক কিছু ঠাকুর আছে এখানে, আপনাদের আমি দেখাচ্ছি। এটা মন্দিরের বাইরের দৃশ্য, এটা মানে খুবই ভালো লাগছে। বিশেষ করে এই পতাকার দিকেই চোখ চলে যাচ্ছে, যাদিকে তাকাই সেদিকেই পতাকা। আচ্ছা, এইখানে আপনার একটা কালী মূর্তি আছে, সেটা আমি দেখাচ্ছি। মূর্তিগুলো বেশ ভিন্ন ধরনের, মানে অন্যরকম। আমরা কলকাতায় যেরকম দেখে এসেছি, এখানে একটু অন্যরকম দেখলে সেটা আপনারা এসেই দেখতে পাবেন। এই যে এতগুলো প্রদীপ দেখছেন, এইগুলো সন্ধেবেলা জ্বালানো হয়, তবু আমরা সন্ধেবেলাতেও থাকবো না, তাই এই দৃশ্য দেখার সুযোগ হবে না। যারা কাছাকাছি থাকবেন তারা অবশ্যই দেখে নেবেন। এই হচ্ছে শিব ঠাকুরের মন্দির, আপনারা একটু দেখে নিন। হর হর মহাদেব। যাই হোক, আমরা ঠাকুর দর্শন করে এইবার দার্জিলিং শহরের বাকি যা কিছু আছে দেখে সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরতে হবে, কারণ রাত্রিবেলা ড্রাইভ করা সত্যিই খুব রিস্কি। তবু আমরা যতটা দেখতে পারবো বিকেলের মধ্যে দেখেই বাড়ি চলে যাব। এটা হচ্ছে ডাউ হিল, নট ডাউন হিল। আমি তো প্রথমে ভুল করেছিলাম, ডাউন হিল ভেবে, না এটা ডাউ হিল বলে। এটা দার্জিলিং কার্শিয়াংয়ের রাস্তা ধরে অনেকটা যেতে হবে। আপনারা গুগল ম্যাপ বা আপনারা যদি 4 চাকা ভাড়া করে যান তারাই নিয়ে যেতে পারবে। অবশ্য সেক্ষেত্রে আপনাকে চাপ নিতে হবে না, ওরাই আপনাকে নিয়ে যাবে। তো গাড়ি করে এই ভুতুরে জঙ্গলে যাওয়ার মজাই আলাদা। মানে এটা তখন আপনার বিকেল হয়ে আসছে, মানে সন্ধে সন্ধে নামবে, তার আগেই আমরা ঢুকেছি। দেখতেও খুব অসাধারণ লাগছে, সত্যি ভুতুরে জায়গা। ভাই রে ভাই, না গেলে বুঝতে হবে। রাস্তার অবস্থাও খারাপ, এখানে 4 চাকা ঢুকবে কিনা জানি না। যদি না ঢোকে আপনারা একটু হেঁটে দর্শন করে যাবেন। আর এটি দর্শন করতে গেলে আপনার গেটে প্রবেশ মূল্য 30 টাকা করে পার হেড আপনাকে দিতে হবে, তবেই আপনি ঢুকতে পারবেন। যদি আপনি হেঁটে আসেন, যদি 4 চাকা না ঢোকে, অনেকটাই আপনাকে হেঁটে আসতে হবে। যদিও বিশেষ খুব কিছু দেখার নেই, যতটা দেখার আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। গাড়ি তো আর যাবে বলে মনে হচ্ছে না, তাই আমাদের এখানে গাড়ি সাইডে পার্কিং করে উপরে উঠতে হবে। তো আমরা এবার কিছুটা উপরে উঠেছি, বেশি উপরে উঠিনি, কারণ লামহাটা গার্ডেনের মতন ওপরে ওরকম কোনো লেক টেক কিছুই নেই, তাই আমরা কিছুটা উঠেছি। এটা প্রধানত ভুতুরে জায়গা বলে খুব ভাল লাগে। মানে আপনি যখন আরও একটু সন্ধে হবে, ঝিঝি পোকার ডাক ঢুকবে, তখন আপনি বুঝতে পারবেন মানে এখানে সত্যি ভুতুরে জায়গা। এই একটা ভূত দেখাচ্ছি আপনাকে, অবশ্য এটা জ্যান্ত ভূত না, ওই যাই হোক বাচ্চারা ভয় পেয়ে যাবে আর কি। সন্ধেবেলা দেখলে এটা আপনি নিজেই ভয় পেয়ে যাবেন, রেডিয়াম দেওয়া থাকে, জ্বলবে কঙ্কালটা এই রকম। যাই হোক, এবার আমরা ডাউ হিল দেখে আস্তে আস্তে আমরা কার্শিয়াংয়ের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে একটা উঁচু হনুমান মূর্তি দেখলাম, মনে হচ্ছে, হ্যাঁ ঠিকই ধরেছি, আপনারা দেখতে পাচ্ছেন ওই সোজা হনুমান মূর্তিটা অনেক ফুট লম্বা। কত ফুট লম্বা আইডিয়া নেই, তবে আমার অ্যাপ্রক্স আইডিয়া 4 তলা বাড়ির সমান। ক্যামেরায় তো অতটা ভালো বোঝানো যাবে না, যতটুকু আপনাদের দেখানো। এইগুলো হচ্ছে টি গার্ডেন। দার্জিলিংয়ে যেমন টি গার্ডেন আছে কিছু কিছু জায়গায়, এগুলো পুরো এরিয়াই টি গার্ডেন। এই আমরা টি গার্ডেনও দেখতে পেলাম, যদিও চা খাওয়ার সৌভাগ্য হয়নি। এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে রেস্ট নিয়ে আশেপাশের দৃশ্য দেখে এইবার আমরা পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেব। এখানে ঠান্ডা আপাতত কম লাগছে, যদিও গাড়ি চালালেই একটু ঠান্ডা লাগছে, এমনি আদার্সওয়াইজ ঠান্ডাটা একটু এই মুহূর্তে কম আছে আর কি। এইবার শুধু ভিউটা দেখুন, চা বাগানের পাশ থেকে স্কুটি নিয়ে আমরা যাচ্ছি অন্য শহরের দিকে। খুব সুন্দর, খুবই সুন্দর, মানে এটা ভাষায় প্রকাশ করা অসম্ভব। যারা আসবে তারাই বুঝতে পারবে। এই আবার আপনার এই সাবধানে নামতে হবে, আমি দেখাচ্ছি আপনাকে কত আস্তে আস্তে যেতে হচ্ছে। এই সোজা ছেড়ে দিলে সোজা খাদে, সুতরাং আপনি গাড়ি চালু করে ব্রেক ধরে ধরে নামবেন, নইলে আপনি নিজের বিপদ নিজেই ডেকে আনবেন। ও হ্যাঁ, আর একটা কথা, এখানে আপনি গাড়ি ড্রাইভ করার সময় বেশি ওভার স্মার্ট দেখাবেন না, না হলে ওই যে আপনাকে যেটা বললাম সোজা খাদে, সুতরাং সাবধানে চালাবেন, বারবার আমি আপনাদের অনুরোধ করছি। যাই হোক, তো আমরা এবার আস্তে আস্তে কুয়াশার চাদর সরিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি পরবর্তী গন্তব্যের দিকে। কখনো নামতে হচ্ছে, কখনো উঠতে হচ্ছে। আপনাদের আগেও বলেছি, উঠতে কোনো কষ্ট নেই, উঠতে খুবই ভালো লাগবে, শুধু নামতে অনেকটাই কষ্ট। আরেকটু বেশি হয় যখন আপনার ব্যাক সিটে পেছনে
আপনার ওজনের থেকে যখন বেশি ওজনের লোক বা বন্ধু বসে তখন সত্যিই কষ্ট হয়। যারা চালিয়েছেন তারা অবশ্যই এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারবেন। তো আমরা আস্তে আস্তে এই কার্শিয়াং শহরের দিকে আবার এগিয়ে যাচ্ছি, মানে মেন যে রেল স্টেশন সেই রেল স্টেশনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তারপর ওখান থেকে ভাগ হয়ে আমরা যাব একটি পাহাড়ি ঝর্ণা দেখতে, যদিও সেটি এখনও অনেক দূর। তো আপাতত কার্শিয়াং থেকে সেটা যেতে সময় লাগবে ঘন্টা দেড়েক, তো সময় লাগবেই। তাই কাকুকে আমরা একটু জিজ্ঞেস করে নিচ্ছি কোন দিকে যাব, কাকু গেলে তাড়াতাড়ি হবে আর কি। কাকু বলে দিয়েছে, আর পুলিশ কাকুর কথা অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি। গুগল ম্যাপ দেখতে 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 কোন রাস্তা পাহাড়ের কোন দিকে দেখায় এটা সবার গুলিয়ে যাবে। সুতরাং আপনারা একটু জিজ্ঞেস করে করে যাবেন। আমরা যাওয়ার পথে পাহাড়ে বৃষ্টি পেয়েছি, ওয়েদার আরও ঠান্ডা হয়ে গেছে, মানে তখন সত্যিকারের অর্থে মানে মনে হচ্ছে ডিপ ফ্রিজের মধ্যে ঢুকে যাচ্ছি। বৃষ্টি উইথ পাহাড়ি ঠান্ডা, মানে দুটোর কম্বিনেশানে পুরো হাত জমে যাওয়ার মতন অবস্থা। দেখুন অলরেডি বৃষ্টি হয়ে গেছে, তবুও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, কিন্তু আমাদের তো থামলে চলবে না, পরবর্তী গন্তব্যে যেতে দেরি হয়ে যাবে, আর দেরি হলে মানে আর দেখতে পাবো না। তাই যতটা তাড়াতাড়ি যাওয়া যায় আমাদের পক্ষে ততটাই। আর হ্যাঁ, এমনিতে তো ডেঞ্জারাস আছে, বৃষ্টি হলে কিছুটা সাবধানে চালাতে হয় এবং টার্নিংগুলো তো আছেই, ওই জন্য আমাদের একটু সাবধানে ড্রাইভ করতে হবে। তাও আমরা সাবধানে ড্রাইভ করে করে পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। আপাতত আপনারা বাইরের যে ভিউটা দেখা যাচ্ছে, দৃশ্যটা কুয়াশার এবং বৃষ্টির মাঝখান থেকে আমরা এগিয়ে যাচ্ছি পরবর্তী গন্তব্যের দিকে, যে ফিলটা হচ্ছে, যে আনন্দটা হচ্ছে, এটা সত্যি মানে বলে বোঝানো অসম্ভব। মানে একসাথে আমরা বৃষ্টিও পেলাম, কুয়াশা তো সবসময় আছে। তো এটা আমরা পাহাড়ি ঝর্ণার দিকে এগিয়ে যাচ্ছি। এটার রাস্তা আরও খারাপ, তবু আমি কিছুটা এগিয়েছি, এখন রাস্তাটা ভালো। কিছুটা এগিয়ে যাওয়ার পর রাস্তা সত্যিকারের অর্থে খুবই খারাপ। তো আপনারা একটু সাবধানে যাবেন। এই ঝর্ণার প্রায় কাছাকাছি গেছিলাম, যদি ওই ভিডিওটা আমার কাছে নেই, কার কাছে আছে আর পাওয়া যায়নি, তাই আমি আর ভিডিওটা দেখাতে পারলাম না। এবার ঝর্ণা দেখে সন্ধে হবে, আপনারা দেখতেই পাচ্ছেন সন্ধে অলরেডি হয়ে গেছে। এবার আমাদের বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার পালা বলতে সেদিন আর বাড়ি ফেরা হলো না, মানে টোটাল আমাদের 5 দিনের লামহাটা ট্রিপ ছিল, সেটা ওভার হয়ে গিয়ে যেদিন আমরা বাড়ি ফিরবো বলে ঠিক করেছি, ট্রেনের টিকিট কনফার্ম, কিন্তু হঠাৎ সেদিন রাতে প্ল্যান হয় যে আমরা নর্থ সিকিম যাব, গ্যাংটক। যেরকম ভাবনা সেরকম কাজ। তবে দুঃখের বিষয় একটা জানাই, আমাদের 14 জন টিমের মধ্যে 6 জন মেম্বার মানে রিটার্ন চলে গেছে ওই দিন। এটা তার পরের দিন, 5 দিনের পরে 6 দিনের মাথায় এটা। তো তাদের ব্যক্তিগত প্রবলেম ছিল, ওই জন্য তারা ফিরে গেছে। আমরা টোটাল 8 জনের টিম নিয়ে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা। ওখান থেকে নর্থ সিকিম ঘুরবো, ঘুরে টুরে তারপর বাড়ি চলে যাব, এই আমাদের প্ল্যানিং। এটা সাডেন প্ল্যান যেরকম হয়, জানি না এই রকম প্ল্যান হঠাৎ কারোর হয় কি না। তবে আমাদের 5 দিনের ট্রিপে লামহাটা টোটাল পার হেড গাড়ি রেন্ট, পেট্রোল খরচা, খাওয়া দাওয়া, হোটেল অ্যাপ্রক্স মোটামুটি 7,000 টাকার মধ্যে আমাদের হয়ে গেছিলো। এর বেশি আপাতত লাগেনি, এবার কেনাকাটা আলাদা। তো এখন আমাদের বাজেট ঠিক হলো গ্যাংটকের উদ্দেশ্যে যাওয়া 2,500 টাকা করে ধরে থাকুন, কারণ এর বেশিও লাগতে পারে কমও লাগতে পারে, যেটা হয়ে যাবে। গ্রুপ যাচ্ছে তো, টোটাল আমরা 8 জনের গ্রুপ নিয়ে বেরিয়ে পড়েছি তিস্তা নদীর পথ ধরে সকালবেলা পরের দিন নর্থ সিকিম উদ্দেশ্যে। মানে আমরা গ্যাংটক স্টে করে ওখান থেকে নর্থ সিকিম ঘুরবো। তো কী ঘুরবো সেটা আপনারা আস্তে আস্তে দেখতেই পাবেন। তো আপাতত সকালবেলা ব্রেকফাস্ট করে প্রায় লামহাটা থেকে 110 কি 120 কিলোমিটার হবে টোটাল গ্যাংটক যেতে, কিলোমিটার আমরা হিসেব করলাম। তো সেই রকমই পথ, সময় লাগবে প্রায় 4 ঘন্টা, 3 ঘন্টা না, 3 ঘন্টা কম হয়ে গেল, পাহাড়ি রাস্তা তো 3 ঘন্টা হবে না, 5 ঘন্টাই ধরে নিলাম। তো এই তিস্তা নদীর উপর দিয়ে যাচ্ছি আমরা। আপাতত ভিডিওতে একটা জিনিস দেখা, ওই যে দূরে ডান দিকে দেখুন একটা পাহাড়ের গুহা থেকে রেল লাইন সম্প্রসারণের কাজ হচ্ছে। এখন পাহাড় যাওয়া আরও পসিবল হবে, যদিও তৈরি এখনও পুরোপুরি হয়নি, কাজ চলছে।
এবং কাজ শেষ হয়ে গেলে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ অথবা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ যোগাযোগ ব্যবস্থা আরও মসৃণ হবে এবং যাত্রীরা খুব কম সময়ের মধ্যে পাহাড়ে চলে যেতে পারবে। তো এখন আমরা সিকিমের উদ্দেশ্যে রওনা দিয়েছি, আপনাদের আগেই বললাম গ্যাংটক যাব। তো সেখানে আমাদের 2 দিন থাকার প্ল্যান হয়েছে, আপাতত সেটাও বাড়তে পারে, মানে ঠিক নেই। ব্যাচেলার ছেলেপুলে গেলে যা হয় আপনারা তো জানেন, মানে ঠিক করে যাবো এক হয় আর এই ধরুন না, আপনাদের বললাম ভিডিওতে আগে যে বাড়ি ফেরার প্ল্যান ছিল, এখন আবার সেটা স্টে করে হয়ে গেল সিকিমের দিকে। মানে পয়সা লাগুক কিন্তু ফুল এনজয় করে যাব। কাজ থেকে ছুটি নিয়েছিলাম 5 দিন কি 4 দিনে, সেটা হয়ে যাবে 1 সপ্তাহ। যাই হোক, এসি যখন ঘুরে যাব। তবে আপনারাও যদি চান এইভাবেও ঘুরতে পারেন, সেক্ষেত্রে আপনার গ্রুপের সদস্য সংখ্যা বেশি হলে তো কোনো সমস্যাই নেই, কম টাকার মধ্যেই সব বাজেটে ঘোরা হয়ে যাবে। তো যেতে যেতে আমার একটা কথা হঠাৎ মাথায় এলো, এই ব্যাচেলারদের যা প্ল্যান দেখতে পাচ্ছি, এখন সিকিমের দিকে যাচ্ছি গ্যাংটক, তো ওখানেও ঘুরে টুরে যদি হঠাৎ সাডেন প্ল্যান হয় যে লাদাখ যাব, তখন ভাই আমি আর নেই, মানে কেউই নেই তখন। মানে একটা নির্দিষ্ট ছুটি নিয়ে এসেছি, মানে এটা আমি ভাবছিলাম, তারপর যদি সেটাও হয়ে যায় তখন চাকরিও থাকবে না, ব্যাস ঘোরাও বন্ধ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন গ্যাংটক এখনও কত দেখাচ্ছে, 38 কিলোমিটার, এখনও 38 কিলোমিটার যেতে হবে। মানে অলরেডি আমাদের কতক্ষণ ড্রাইভ হলো, তাও ধরে নিন 2.5 ঘন্টা 3 ঘন্টা। জ্যাম তো জ্যাম থাকে না, ওটা ধরুন পাহাড়ি রাস্তায় যেরকম ধস নামে না, ওই ধসের জন্য আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হয়, কিছুক্ষণ না অনেকক্ষণই। তবে স্কুটি ছিল বলে টুকটাক গলে গলে চলে এসেছি, 4 চাকা হলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। যাই হোক, এখন ফুল টু এনজয়, মানে রাস্তা যেরাম মসৃণ সেইরাম মাখন। মানে আমরা দার্জিলিং লামহাটা যে রোডটা পেয়েছি, সিকিম রোডটা আরও ভালো দেখলাম, কিছু কিছু জায়গায় বাদ দিলাম, কিন্তু সত্যি খুব মারাত্মক লেভেলের, মানে ভালো রাস্তা। সেই অর্থে এতটা লং জার্নি করার ফলে খুব একটা কষ্ট হয়নি, অভ্যেস আছে চালানোর আর কি। এই যেতে যেতে এত সুন্দর সুন্দর টানেল দেখতে পেয়েছি, যদিও সবকটা ভিডিও রেকর্ড করা হয়নি, আর তাছাড়া সব কিছু রেকর্ড করে যদি এডিট করতে বসি ভিডিও অনেক বড় হয়ে যাবে, তখন আবার আপনাদের দেখতে ইচ্ছা করবে না, তাই ছোটোখাটো একটু কেটে কুটে দেখিয়ে দিলাম। ও হ্যাঁ, আমরা অলরেডি কাছাকাছি চলে এসেছি, পৌঁছেও গেছি। তো সবাইকে জানাই সুপ্রভাত। গ্যাংটক শহরে অলরেডি আমরা চলে এসেছিলাম কালকে আগের দিন রাতে, এসেই সোজা ঘুম দিয়ে পড়েছি, অনেকটা টায়ার্ড ছিলাম। এই আমি একটু সকালবেলা একটু হাঁটতে বেরিয়েছি, তখন লোক চলাচল একটু কম, তখন বাজে প্রায় 6:30। এটা হচ্ছে মেঘের খেলা, মেঘটাকে শুধু একবার দেখুন। আমি তো ভেবেছিলাম আগুন টাগুন লেগেছে, তারপর না, এটা মেঘের খেলা প্রায় সবসময় চলতে থাকে। এই হচ্ছে আমাদের হোটেলের রুম, হোটেলের রুমটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। রুম খুবই সুন্দর সাজানো গোছানো। আমাদের টোটাল 8 জনের রুমের প্যাকেজ ছিল প্রায় পার হেড 1000 টাকা করে। আমরা ছিলাম 2 রাত 2 দিন, একটু বার্গেনিং করে 8 জনের ভাড়া করে আমরা মোটামুটি সেটা পার হেড 1000 টাকা করে করেছি। তো যাই হোক, এবার আপনারাও চাইলে বার্গেনিং করে নিতে পারেন, নইলে আপনাদের লস। তো আর একটা কথা বলার, এখানে আমরা 4 চাকা নিয়ে গেছিলাম, যেহেতু বর্ডার এরিয়া, তো সেখানে 2 চাকা আপনি নিয়ে যেতে পারবেন। পারমিট অনেক বেশি, ধরে নিন 2500 থেকে 3000 টাকা করে পারমিট। যেহেতু 5-6 দিন ধরে পাহাড়ে গাড়ি চালাচ্ছি, তাই আর ভালো লাগছে না, তাই ঠিক করলাম সবাই এক কাজ করি, 4 চাকা ভাড়া করে বেরিয়ে পড়ি। তো আমরা 4 চাকায় ভাড়া নিল আমাদের পারমিট সহ প্রায় 8500 টাকা করে নিয়েছে। তো পার হেড হিসেবে 8 জনের ভাড়া হিসেবে প্রায় ওই অ্যামাউন্টটাই নিয়েছে। এখানে বার্গেনিং করে কোনো লাভ নেই, কারণ এই ট্রাভেলে এরা কখনো দাম কমায় না আর কি। যাই হোক, যা ভাড়া হয়েছে সেইটাই নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। অলরেডি চেকপোস্ট চলে এসেছি, এখানে চেকিং হয়, ভালো কথা মনে পড়েছে, এটা অনেকেই জানে বা যারা জানেন না, যারা যখন এই পাহাড়ের চেকপোস্ট এরিয়াগুলোয় যাবেন, সঙ্গে করে আধার কার্ড এবং 2 কপি ছবি নিয়ে যাবেন। ছবিটা নাও লাগতে পারে, কিন্তু আধার কার্ডটা লাগবেই, জেরক্স অথবা অরিজিনাল দুটোই আপনি সঙ্গে ক্যারি করতে পারেন। তো এইটা আপনার লাগবে, চেকপোস্টগুলোতে লাগবে। যদি চেকপোস্ট ছাড়া অন্য কোনো জায়গায় ভিজিট করেন তাহলে লাগবে না, তবুও সঙ্গে নিয়ে যাওয়া ভালোই। এই আমি বেরিয়ে পড়েছি, সামনের সিটে বসে আছি, পেছনে সব সাঙ্গপাঙ্গ রয়েছে, মনে হয়
ব্রেকফাস্ট তারা ঠিকমতো করতে পারেনি, ঘুম থেকে তুলে দিয়েছি, তাই রেগে টেগে আছে বোধহয়। যাই হোক, ওটা আমি ইয়ার্কি মেরে বললাম। সবাই পেট ভরে ঠিকঠাক খেয়েছে। এবার খেয়ে দিয়ে আমরা উঠছি নাথুলা পাসের উদ্দেশ্যে, যেটা ইন্ডো চায়না বর্ডার, সেখানে। তারপর যাব হচ্ছে বাবা মন্দির, মানে আস্তে আস্তে যা যা দেখা যায়। ড্রাইভারকে তো বলে দিয়েছি দেখালেই হলো। যেতে যেতে এই সুন্দর দৃশ্যটা ক্যামেরাবন্দি না করে থাকতে পারলাম না। মানে যতবারই যাই এই দৃশ্য দেখলে সত্যি মন ভরে যায়। পাহাড়ে যাওয়া সার্থক। এই রকম দৃশ্য ধরুন আপনি ঘুরে এসছেন, ফোনের গ্যালারিতে রয়েছে, আপনার কাজের ফাঁকে বা যে কোনো সময় আপনি ছবিটা দেখলেন, মনে করতে পারবেন যে হ্যাঁ আমি পাহাড় গেছিলাম, এত সুন্দর দৃশ্য দেখেছি। মানে এইটা যারা যান বা চেক করেন, যেমন আমাদের গুগল নোটিফিকেশানে বারবার আসে মাঝে সাঝে 1 ইয়ার এগো 2 ইয়ার এগো, ঠিক এই রকম আমার অনেক স্মৃতি সেভ করা। ঠিক এরকম ঘুরে ফিরে আসতে থাকে, তখনই ঠিক করি এরপর এই জায়গায় যাব, ওই জায়গায় যাব। মানে প্ল্যানিংয়ের পর প্ল্যানিং হতেই থাকে, কখনো থামতে চলবে না। ওই যে কথায় আছে না, একটাই জীবন ভগাদা, এখন যদি না যাই কবে যাব? বুড়ো বয়সে তো হাঁটুরই জোর থাকবে না, তখন পাহাড়ও চড়তে পারবো না। তাই এখন ঘুরে নিলাম, পরে যা হবে দেখা যাবে। আমার মতন চিন্তাধারা সকলের এক নাও হতে পারে, পরিস্থিতি অনুযায়ী অনেকে যেতে পারে, অনেকে যেতে পারে না। তবে এইটুকু বলবো, আপনি যদি কখনো সময় পান অবশ্যই পাহাড় ঘুরে আসুন, এবং দেখবেন আপনার মন ভালো হয়ে যাবে। ওই 7টা দিন হোক 5টা দিন হোক, কাজ থেকে দূরে থাকবেন, দেখবেন মাইন্ডটাও আপনার ফ্রেশ হবে, মনটাও একদম চাঙ্গা। যদি আপনি মনে করেন ঘুরতে বেরিয়ে পড়বেন, তাহলে এখনই ব্যাগ প্যাক করে বেরিয়ে পড়ুন। পরে 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 করে বাঙালিদের আর যাওয়া হয় না, সে কিছু না কিছু করে আটকে যায়। যারা বাঙালি আছেন তারা এই জিনিসটা ভালো বুঝবেন। অনেকের ফ্যামিলিগত প্রবলেম থাকে, অনেক রকম অনেক প্রবলেম থাকে। তো সেটাই আমি বলবো, সব কিছুকে দূরে সরিয়ে রেখে যদি কখনো সময় পান, আর আপনার যদি হাঁটুর জোর ঠিকঠাক থাকে, আপনি বেরিয়ে পড়ুন। আমি তো বলছি কোনো অসুবিধা হবে না। তারপর যা হবে ভোলে বাবা দেখে নেবে। আর সমস্যা তো মানুষের জীবনে থাকবে, সমস্যা ছাড়া জীবন হবে না। তাই যদি আপনি সমস্যা বলে বলে অ্যাভয়েড করেন, তাহলে আর আপনার ঘোরা হবে না। এর মধ্যে আমার একটি ছোট্ট দরকারি কথা আপনাদের শেয়ার করি। যারা আমার ভিডিও আগে থেকে দেখছেন বা এখন দেখছেন, তারা অবশ্যই বুঝতে পারছেন আমি একটু সিরিয়াস কথা কম বলি, মজাটা একটু বেশি করি। তাই যারা মজাটা ভালো করতে পারেন অবশ্যই ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন। যদি ভালো লাগে আপনাদের, তাহলে আমি এরকম ভিডিও বানাতে আরও উৎসাহিত হব। আর এই ট্যুর সম্পর্কিত সমস্ত খরচ আমি ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান দিয়ে চেক করে নিতে পারেন, তাহলে আপনাদের একটু সুবিধা হবে। তো আমরা এখন নাথুলা পাসের উদ্দেশ্যে রওনা দিয়েছি, সেটা ভিডিওতে আমি আগেই বললাম। প্রায় 14,200 ফুট ওপরে, এতটাই উপরে যেখানে অক্সিজেন লেভেল মারাত্মক লেভেলের কম। আপনি সামান্য হেঁটে গেলেও হাঁপিয়ে যাবেন। মানে আমার তো ওখানে গিয়ে সেই রকম পরিস্থিতি হয়েছে। তো আপনারা যারা যাবেন, যারা একটু সিনিয়র সিটিজেন, যাদের বয়স একটু বেশি, তো তারা দয়া করে অক্সিজেন মাস্ক, অক্সিজেন সিলিন্ডারটা দরকার নেই, সিলিন্ডার ছোট আপনার পাওয়া যায়, ওখানে কিনতেই পেয়ে যাবেন যে কোনো দোকানে। দয়া করে অক্সিজেন ছোট সিলিন্ডার ক্যারি করবেন, এবং ঠান্ডাও উপরে খুবই বেশি। তো আপনারা জ্যাকেট চাদর সব নিয়ে যাবেন, না হলে ঠান্ডায় আমার নিজের ফোনের ক্যামেরাই জমে যাচ্ছিলো, এই রকম অবস্থা। তো তখন সিজন শুরু হয়নি, বরফের সিজন, ওই জন্য তাই এত ঠান্ডা। তাহলে বরফ পড়লে কি হবে সেটা তো আমার ধারণার বাইরে ছিল। যাই হোক, আপাতত অনেকটা পথ চলে এসছে, পেটে খিদেও পাচ্ছে, তাই আমরা থমসো কমপ্লেক্স শপিং কমপ্লেক্স, এটা যে শপিং কমপ্লেক্স আমি জানতাম না, দেখেও খুব ভালো লাগলো। এরকম ছোট ছোট শপিং কমপ্লেক্স, এখানে আমরা এসেছি কিছু ভুরিভোজ করার জন্য। যদিও সব দোকান খোলা নেই, খোলা থাকেও না, কিছু কিছু দোকান খোলা থাকে। তো আমরা ঠিক করলাম কিছু খাবার দাবার খাবো। এখানে সব রকমই খাবার আপনি পেয়ে যাবেন, তো দেখতেই পাচ্ছেন। বিশেষ খাবারও আপনি পেয়ে যাবেন, মানে আপনি যেটা চাইছেন। এটা তো বাচ্চাদের খাবার, এটা দিয়ে অন্তত পেট ভরাই। এই গরম গরম ম্যাগি, এর দামই 50 টাকা, এইটুকু ম্যাগি, আপনার বেশি পেট ভরবে না, ওই যা ভরে। এখানে একটা জিনিস অনুভব করলাম, মানে অক্সিজেন লেভেল এতটাই কম, শ্বাস নিতে পর্যন্ত কষ্ট হচ্ছে। হেঁটে আমি কি যাব? এত উঁচু পাহাড়, দম নিতে খুব কষ্ট হচ্ছে। প্রচুর প্রচুর কষ্ট হচ্ছে। যত উপরে উঠছি অক্সিজেন লেভেল অনেক কম, অনেক।
সামান্য একটু সামনের দিকে হেঁটে গেছিলাম, তাই এত কষ্ট হচ্ছে। তো এখানে আপনারা ফটোশ্যুট করতে পারবেন, দেখতেই পাচ্ছেন বুলের পিঠে বসে। পুরো আমার ওর সিংটা না ওই বুলেটের হ্যান্ডেলের মতন লাগছিল, একবার বসতে পারলে ভালো হতো, ভয় আর বসলাম না। যাই হোক, এখন আমরা নাথুলা প্লাস পৌঁছাইও নি, অনেকটা উঁচুতে, তাই যাচ্ছি। তো এখানে যেটা বললাম আপনাদের, অক্সিজেন লেভেল যে এতটা কম সেটা আমি এখানে এসে আরও ভালোভাবে বুঝতে পারছি। এইখান থেকে বেশি না, উপরে ওই ইন্দো চায়না বর্ডারটা দেখা যাচ্ছে, ওটা আপনাদের আমি দেখাচ্ছি ওপরে উঠে। তো এখানে ছোটোখাটো করে ছবি তুলে নিলাম আর কি। এই যে ওপরে উঠছে সাঙ্গপাঙ্গরা, অলরেডি হাঁপাচ্ছে, ওই ভুঁড়ি নিয়ে উঠতে পারছে না। আমার ভুঁড়ি ভাবলাম কমবে, কিন্তু সেই একই, ভুঁড়ি তো আর কমলোই না। দেখি যদি যতটা কমে আর কি। পাহাড়ের উপর থেকে ভিউটা সত্যি অসাধারণ লাগছে, কুয়াশা ঢাকা পাহাড় চারিদিকে, অসাধারণ। ভারতীয় সেনারা যে কি পরিমাণ ডিউটি করছে এই জায়গায়, না এলে বোঝাতে পারবো না। তাদের অন্তর থেকে স্যালুট জানাই। এত উঁচুতে, মানে যেখানে অক্সিজেন লেভেল কম, এত কষ্ট করে পাহারা দিচ্ছে, সত্যি না দেখলে বিশ্বাস করতে পারতাম না। তো ওপারে চায়না, এপারে ইন্ডিয়া, তো এই বর্ডার এইটুকুই দর্শনার্থীরা দেখতে পারেন। ওই যে দেখুন চায়না হাউস, চায়নাতে কী লেখা, ওই কিছু একটা লেখা, ওটা আমার বাড়ি, এইরকম কিছু একটা লেখা। চায়নার লোক আমি দেখলাম প্রথম সামনে থেকে, অবশ্য কলকাতায় এখন হামেশাই দেখা যায়। এই যে চায়না পুলিশ। চায়না দেখে আমার ছোটোবেলার চায়না ফোনের কথা মনে পড়ে গেল। টিকলে একদিন টিকতে পারে, টিকলে সারা জীবন টিকতে পারে। যাই হোক, সেই প্রসঙ্গে আর গেলাম না। এখন আমরা নিচে নামবো নিউ বাবা মন্দির দেখার জন্য। ওল্ড বাবা মন্দির আমাদের যাওয়ার সৌভাগ্য হয়নি। 200 ফুট উপরে, মানে অক্সিজেন লেভেল এতটা কম, আমার গলার ভয়েস পুরো ব্রেক হয়ে যাচ্ছে। চারপাশটার ব্যাকগ্রাউন্ডটা দেখে নাও। তাকাতে পারছি না, চশমা পরে নি, চারিদিকে এত কুয়াশা। তো এই পাহাড়ের অভিজ্ঞতা যতটা ভালো ততটা ভয়ঙ্কর ভাই, উফ, পারা যাবে না। মানে সাধারণ মানুষ এত উপরে উঠলে যে কি কষ্ট, সেটা পর্যটকদের না দেখলে বোঝা যাবে। প্রায় 14,200 ফুট ওপরে, স্বর্গের কাছাকাছি এই নাথুলা পাস দেখে আমাদের এবার নিচে নামার পালা। পরবর্তী গন্তব্য নিউ বাবা মন্দির। ও হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, এই নাথুলা পাস এবং বাবা মন্দির দেখতে কোনো এন্ট্রি ফি লাগবে না, সর্বসাধারণের জন্য ওপেন করাই আছে, আপনারা চাইলে যে কোনো সময় দেখতে পারেন। তো এখন বর্ডার এরিয়া ক্রস করে আমরা যত নিচের দিকে যাচ্ছি তত মনে হচ্ছে ঠান্ডা আরও ঘিরে ধরছে। ভাবলাম ঠান্ডা কম হবে, আরও ঘিরে ধরছে। যাই হোক, এই ঠান্ডাকেই উপেক্ষা করেই যেতে হবে। তো এখন আমরা পৌঁছে গেছি নিউ বাবা মন্দিরে। তো প্রসঙ্গত বলে রাখি, বাবা হরভজন সিংয়ের জন্মদিন উপলক্ষে আমরা যে সময় গেছিলাম সেই সময় জন্মদিনটা ক্রস করে গেছে অলরেডি। তো জন্মদিন উপলক্ষে বিশেষ খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে এবং সৌভাগ্যবশত সেটি আমরা পাই। মানে এটা সবসময়ের জন্য ওপেন থাকে না, তো সেটা আমরা পেয়েছিলাম। খাবারের কোয়ালিটি সত্যি অসাধারণ এবং এটি জন্মদিন উপলক্ষেই আয়োজন করা হয়েছিল। তো আমরা যখন পৌঁছাই তখন অলরেডি দুপুর হয়ে গেছে, তাই দুপুরের লাঞ্চটা আমরা এখানেই সেরে নিয়েছি। তবু সেটার ভিডিওটি করিনি, কারণ সেটার ভিডিওটা করার পারমিশন ছিল না। এবং বাইরে ছোট ছোট ক্যাম্পের মধ্যে টুকটাক ছোট ছোট খাবারের আয়োজন করা হয়েছিল, যেমন বিস্কুট, লজেন্স, কাজু বাদাম, পেস্তা, রিয়েল ফ্রুট জুস, হ্যাঁ এইগুলোও। আর ভারতীয় সেনাবাহিনীদের কাছ থেকে দেখা সত্যি একটা অনবদ্য সুযোগ ছিল এবং আমরা সেটা দেখতে পেরেছি। এবং তাদের দেখে বুঝলাম যে কতটা পরিশ্রম এবং সাহস লাগে এই রকম ডিউটি করতে। সত্যি তাদের মন থেকে জানাই আন্তরিক স্যালুট এবং অনেক অনেক ভালোবাসা। তারা যেন সবাই ভালো থাকে। এবারে আস্তে আস্তে আমাদের নিচে নামার পালা, পরবর্তী গন্তব্যের দিকে যাওয়ার পালা আর কি। তো যেতে যেতে লক্ষ্য করলাম এই যে গাড়ির কাঁচ পর্যন্ত কুয়াশায় জমে যাচ্ছে, মানে সেই লেভেলের মারাত্মক ঠান্ডা। কাঁচ ফাঁচ তুলে দিয়েছি, কাঁচ খুললে আর দেখতে হবে না, ঠান্ডায় অবস্থা সবার খারাপ হয়ে যায়। সামনের দৃশ্যটা শুধু একবার দেখুন, কিছুই দেখা যাচ্ছে না। ওভারটেক খুব রিস্কি, তাও ড্রাইভার আমাদের ওভারটেক করার চেষ্টা করছে। লোকাল ড্রাইভার কি আর বলি, চলুন আপনার ইচ্ছা, আর তো কিছু বলতেও পারি না, তবে চেষ্টা করছে। পাহাড়ের টার্নিংগুলো সত্যিই মারাত্মক। এখানে আমরা স্কুটি নিয়েও আসতে পারতাম না, হাত পা জমে ঠান্ডায় পড়ে থাকতাম, এত ঠান্ডা আর কি। যাই হোক, তো এবার আমরা চলে এসেছি থমসো লেকের কাছে। এটা তখন জল, হ্যাঁ ওই তো জল আছে। আরেকটু পরে এলে আপনারা নভেম্বর ডিসেম্বরের দিকে এলে বা জানুয়ারি, তখন জলটা পুরো বরফে ঢেকে যায়,
এই হচ্ছে আমার বুলেটের হ্যান্ডেলও সেই লাগছে, মানে এটা যদি আমি ধরতে পারিনি, ধরতে পারলে ওই রকমই লাগছে। আপনারাই নিজেরাই লক্ষ্য করুন, দেখুন অনেকটা ওই রকম লাগছে। আর লেকটা সত্যি পাহাড়ের উপর এত বড় লেক, অসাধারণ লাগছে। এখানে বোটিং করা গেলে একটু ভালো হতো, জানি না বোটিংয়ের ব্যবস্থা আছে কি না। তো জলও নিশ্চয়ই প্রচুর পরিমাণেই ঠান্ডা হবে। না, আশেপাশে দেখলাম বোটিংয়ের কোনো ব্যবস্থা নেই, অগত্যা লেক দেখে ফিরে আসতে হলো। এতটাই একা বেঁকা রাস্তা, যে কোনো মুহূর্তে ধস নামতে পারে। তো সেই জন্য সবসময় সজাগ ও সতর্ক থাকতে হয়। পাহাড়ি রাস্তায় এগুলো থাকবেই। তো যাই হোক, আমাদের পাহাড় 7 দিনের ভ্রমণ, দার্জিলিং, লামহাটা, গ্যাংটক সবই ঘোরা হয়ে গেল। এবার আমাদের ফেরার পালা। অলরেডি আমরা স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি এনজিপির উদ্দেশ্যে। ওখানে স্কুটি ফেরত দিয়ে ট্রেনে করে সোজা সত্যিকারের বাড়ি যাব। এবার আর দাঁড়ানো যাবে না, অলরেডি জ্যাম পড়ে গেছে। এই জ্যামটা হচ্ছে পাহাড় ধসের কারণে। প্রচুর জ্যাম থাকে, গাড়ি সোজা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। এদের পিছনে যদি দাঁড়িয়ে থাকি আমার আর বাড়ি যেতে হবে না, অনেক সময় লাগে। আমরা দেখলাম তো কাটিয়ে কুটিয়ে কোনো রকমে, এটাও রিস্কি, তো কাটিয়ে কুটিয়ে কোনো রকমে বেরিয়ে যাচ্ছি। দেখাচ্ছি আপনাদের কীরকম ধসটা নেমেছে। দেখুন ভিডিওতে যতটুকু কভার, রাস্তাটা পরিষ্কার করে দিয়েছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন সোজা নদীতে চলে গেছে। পাহাড়, মাটি, মানে সব কিছু গাছ সমেত নিয়ে নদীতে চলে গেছে। এটা অনেকক্ষণ আগে হয়ে গেছে, বোধহয় রাত্রের দিকে হয়ে গেছে, মেরামতের কাজ চলছে। এবং আমরা সেবক রোড হয়ে সেবক মন্দির দর্শন করে তারপর আমরা এনজিপির উদ্দেশ্যে রওনা দেব। এখনও অনেকটা পথ বাকি। পাহাড়ের ভিউ সত্যি অসাধারণ, মায়া আর কাটছে না। এবং এই মায়া কাটানো সত্যিই খুব অসম্ভব ব্যাপার, মানে আপনাকে আবার পাহাড় আসতেই হবে। তো আমরা 7:45 দার্জিলিং মেল ধরে সোজা শিয়ালদা নামবো এবং ওখান থেকে যে যার বাড়ি ভাগ হয়ে যাব। আশা করি ভিডিওটা কিছুটা হলেও আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মতামত জানাবেন, তার অপেক্ষায় রইলাম। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। আর সর্বশেষ একটাই কথা আবারও বলে যাচ্ছি, সময় পেলে আপনারা ভ্রমণে বেরিয়ে পড়ুন। এটা কখনো কোনোভাবেই মিস করবেন না।